আমি আবার বলছি যে দুই বিধায়ক উপনির্বাচনে জিতেছেন, নির্বাচন কমিশন শংসাপত্র দিয়ে দেওয়ার পর তারা পুরোদস্তুর বিধায়ক, কিন্তু একটা রুটিন শপথের একটা টেকনিক্যাল জট আছে রাজভবনের তরফ থেকে। মানুষ চান তারা বিধানসভায় যান, জটটা আছে রাজভবনের তরফ থেকে। আমি আবার বলছি, আমরা আশাবাদী যে রাজ্যপাল কলকাতার বাইরে আছেন, তিনি ফিরলে যত তাড়াতাড়ি সম্ভব এই জট কাটাতে, অর্থাৎ শপথ সংক্রান্ত নির্দেশ, কোথায় শপথ হবে এবং কে শপথ নেওয়াবেন, এই নির্দেশ রাজ্যপাল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেবেন বলে আমরা আশাবাদী। দেখুন, উনি কেন যে বাংলায় এলেন এটাই বোঝা গেল না। তার কারণ চোপড়ার যে ঘটনা নিয়ে বিতর্ক, তাতে তো পশ্চিমবঙ্গ সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, পুলিশ যা যা করার করেছে। মেন অ্যাকিউজড অ্যারেস্টেড, তাকে পিসিতে নিয়ে জেরা চলছে, আরও কেউ জড়িত আছে কিনা দেখা চলছে, ভিকটিমকে পুলিশ প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে, আইসি শোকজড হয়েছে, যা যা করণীয় সব পুলিশ এবং রাজ্য সরকার করে দিয়েছে, দলও নিন্দা করেছে। ফলে রাজ্যপাল বুঝতে পেরেছেন ওখানে গিয়ে কোনো লাভ নেই, সেই কারণে তিনি বাগডোগরায় নামলেন আর ওখান থেকেই তিনি আবার দিল্লি চলে গেলেন। তাহলে কষ্ট করে গেলেন কেন ওখানে? যদি কারুর সঙ্গে কথা বলার থাকে ফোনে ভিডিও কনফারেন্স করে নিতেন, ভিডিও কল করে নিতেন, তাহলে এই যাতায়াত খরচ এর মানে কি? যদি উনি বুঝতে পেরেছেন চোপড়ায় গিয়ে কোনো লাভ নেই, কারণ ওখানে পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা করার করে দিয়েছে। ফলে তিনি হঠাৎ এলেন, দিল্লি থেকে বাগডোগরায় নামলেন, নেবে ওইখানটায় কিছু কথা বললেন, দু একজনের সঙ্গে ওখানকার সব দেখা করলেন যেগুলো ভিডিওতে সেরে ফেলা যেত, আবার তিনি ফিরে চলে গেলেন দিল্লি। তাহলে অকারণ এই সফর, এটা যে শুধুমাত্র একটা রাজনীতির কারণ ছিল সেটা স্পষ্ট হয়ে গেল। সম্পূর্ণ ভুল কথা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলেছেন। বাংলায় মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত, এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট বলছে। রাজ্যপাল এখানে, মাননীয় রাজ্যপাল রাজভবনে আছেন বটে রাজ্যপালের পদে, কিন্তু বিজেপি নির্বাচনে হারার পর, পশ্চিমবঙ্গে ভরাডুবির পর ওদের তো সভাপতি বদলের কথা চলছে, ঝগড়া হচ্ছে, কাকে সভাপতি করা হবে, নতুন সভাপতি কে হবে, নেই নিয়ে ওদের মধ্যে ঝগড়া চলছে। দিল্লি তাই ডক্টর সিভি আনন্দ বোসকে বলেছেন যে আপনি আপাতত বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে কাজ চালান। সেই জন্যই বিজেপির মুখে যে কুৎসা মিথ্যা অভিযোগ যেগুলো শোনা যায়, সেই রাজনৈতিক নাটকগুলো উনি করছেন। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, গুজরাট, মণিপুর, একের পর এক নারী নির্যাতন, নিগ্রহ, ধর্ষণ, খুন, এগুলো তো বিজেপির রাজ্যে হয়েছে, সিপিএম জমানায় হয়েছে। এখন বাংলা ভালো আছে এবং মহিলাদের জন্য বাংলা সুরক্ষিত ও নিরাপদ। শপথের জন্য অনুমতি দেওয়ার জন্য তো মানে কলকাতায় আসতে হবে এমন ব্যাপার তো নয়, দিল্লি থেকেও তো চিঠি বা অনুমতি দিয়ে দিতে পারেন। উনি কি কোথাও বিলম্ব করছেন? কারণ এই নির্বাচিত জনপ্রতিনিধি বলছেন যে রাজ্যপাল কোথাও থেকে ইগোল লড়াইয়ে চলে গেছেন। দেখুন, এটা একটা অনভিপ্রেত বিলম্ব ঘটছে। তার কারণ মানুষ রায় দিয়েছেন এই দুই কেন্দ্র থেকে যে আমাদের দুই বিধায়ক বিধানসভায় যাবেন, এখানে রাজভবন বাধা দিচ্ছে, এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক এবং তারা পরিকল্পিতভাবে বিলম্বিত করছেন প্রসেসটাকে। কিন্তু আমরা যা খবর পেয়েছি, কোথাও একটি কোনো বিষয় আমাদের কানে এসেছে যে রাজ্যপাল যত তাড়াতাড়ি সম্ভব কোথায় শপথ হবে এবং কে শপথ নেওয়াবেন এ বিষয়ে তিনি কলকাতায় ফিরে বা না ফিরে তিনি যত তাড়াতাড়ি সম্ভব তার নির্দেশ বা সিদ্ধান্ত জানিয়ে দেবেন। যে ভাইরাল ভিডিওর ঘটনায় হামিদুরের যে বক্তব্য, তা নিয়ে কার্যত 3 দিন পরে তার ব্যাখ্যা চাইছে হচ্ছে দল, মানে ওখানকার জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তিনি তাই বলছেন। এই কোথাও দেরি হয়ে গেল? দেখুন, এই চোপড়ার ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
যে দৃশ্য সামনে এসছে এবং তারপরে যে ধরনের ঘটনা জানা যাচ্ছে, সেটা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, অবাঞ্ছিত, না হলেই ভালো হতো। কিন্তু ঘটনা জানার সঙ্গে সঙ্গে দল, প্রশাসন, পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার সব নিয়েছে। এ বিষয়ে দল সাংগঠনিকভাবে বিষয়গুলি জানতে চেয়েছে, যার সঙ্গে যা কমিউনিকেট করার সাংগঠনিকভাবে দল সেটা করতে শুরু করে দিয়েছে। অন্য দল এটুকুও করে না, বিজেপি বা সিপিএম এরা এসবও করে না। তৃণমূল বলেই সঙ্গে সঙ্গে নিন্দা, তৃণমূল বলেই সঙ্গে সঙ্গে পুলিশকে বলা অ্যারেস্ট। পুলিশ তার রাজধর্ম পালন করেছে, মুখ্যমন্ত্রী যা কড়া নির্দেশ দিয়েছেন দল বক্তব্য নিন্দা করে দিয়েছে, দল সাংগঠনিকভাবে যাকে যা বার্তা দেওয়ার বা যা কমিউনিকেশন সেগুলো শুরু হয়ে গেছে। এটা তৃণমূল বলেই সম্ভব, এটা সিপিএম এ হতো না। চোপড়ার মতো একই ঘটনা জলপাইগুড়ির ফুলবাড়ি, ঠিক এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য মারধর এবং কীটনাশক দেখুন, এই ধরনের ঘটনা অবাঞ্ছিত। এখন কে কোন কারণে, ব্যক্তিগত কারণে আত্মহত্যা করেছেন তা সবটাই সামাজিক অপরাধ বা রাজনৈতিক রং চড়ানো, এটা ঠিক নয়। কোনো ব্যক্তিগত জটিলতা থেকে কেউ কোনো দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত নিতে পারেন, তবে এটাও ঠিক যে কারুর কোনো ব্যক্তিগত সম্পর্ক, কারুর কোনো ব্যক্তিগত, যেটা যতক্ষণ না সেটার একটা কোনো সামাজিক প্রত্যক্ষ প্রতিকূল কোনো প্রভাব ঘটছে, ততক্ষণ সেখানে তৃতীয় ব্যক্তিদের নাক গলাতে যাওয়ার কোনো কারণ নেই। আর যদি কোথাও খারাপ কিছু বলে মনে হয়, তাহলে সেটা পুলিশ, প্রশাসন, প্রশাসনিক কর্তাদের দৃষ্টিগোচর করা উচিত। আমরা নিজেরা কাউকে নীতিজ্ঞান দিতে যাব, কারোর সম্পর্কে ঢুকতে যাব, সেটা বৈধ অবৈধ নাকি সেগুলো যাচাই করতে যাব, এগুলো হয় না। এর সঙ্গে রাজনীতি নেই, এগুলো সব সামাজিক। এই যে সিপিএম জমানায় বাড়িওয়ালা ভাড়াটে থেকে শুরু করে যে কোনো বিষয়ে সিপিএম নেতারা ঢুকতেন, দাদাগিরি ফলাতেন। বিজেপির জমানায় এসবগুলো হয়, বাংলায় এগুলো হয় না। দু চারটে ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে, সেটাও যাতে না হয় আমরা সতর্ক থাকছি। হ্যাঁ, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতাটা বাড়ছে, এটা ভাইরাল হয়েছে আড়িয়াদের ঘটনা, সেখানেও পেটানো হচ্ছে। দেখুন, আমরা পরিষ্কার কথা, গণপিটুনি বা এই আইন হাতে তোলা আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। এই অধিকার কারুর নেই। কারুর বিরুদ্ধে যদি কোথাও কোনো অভিযোগ থাকে, যথাযথ তথ্য প্রমাণ থাকলে সেগুলো পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিন। কারুর কোনো রাইট নেই আর একজনের উপর গা জোয়ারি দেখাবার, কারুর কোনো অধিকার নেই, থাকতে পারে না। এই কাজগুলো সিপিএম জমানায় হতো, এই কাজগুলো বিজেপির রাজ্যে হয়, কিন্তু পশ্চিমবঙ্গ এর থেকে এখন তৃণমূলের জমানায় মুক্ত। যে বা যারা বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনায় এই ধরনের প্রবণতা দেখাবার চেষ্টা করছেন, প্রশাসন কড়া হাতে তার মোকাবিলা করছে। শুটআউটের ঘটনা ঘটছে গতকাল রাতে মগরাহাটে, বাড়ি ফেরার পথে ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। কালকে রাতে কালনায় চায়ের দোকানে শুটআউট। দেখুন, শুটআউটের ঘটনাটার পেছনে অধিকাংশ ক্ষেত্রে অন্য রাজ্যের দুষ্কৃতীদের একটা র্যাকেট কাজ করছে। আমরা দেখেছি এখানে ডাকাতির ঘটনার ক্ষেত্রে যে অন্য রাজ্যে ডাকাতির প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত করে ফেলছে, আচমকা সেখান থেকে পাঠিয়ে দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, এখানে গোলমাল করে আবার ফিরে চলে যাচ্ছে সেই রাজ্যে। ফলে এই ঘটনাগুলো পুলিশ অনেকগুলো থামাচ্ছে, অনেক ক্ষেত্রে ধরছে, কিন্তু চারপাশের রাজ্য থেকে যদি এখন এটা অপরাধ চক্রের কাজকর্ম নাকি পরিকল্পিতভাবে বাংলায় খারাপ ঘটনা দেখাতে এটা একটা চক্রান্তের অংশ, সেটা আমরা খতিয়ে দেখছি। সামগ্রিক বিষয় নিয়ে বিজেপি 355 চাইছে, গণপিটুনি, শুটআউট এইসব মিলে রাজ্যের নেড়া একবার বেলতলায় গেলে শোনা যায়, দ্বিতীয়বার যায় না। তো বিজেপি দেখি বেলতলায় বারবার যায়। এদের 21-এ শিক্ষা হয়নি, 23-এ শিক্ষা হয়নি, 24-এ শিক্ষা হলো না। যে কথাগুলো বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন, বাংলার মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে জানেন যে বাংলা আজকে সিপিএম জমানার থেকে ভালো আছে এবং ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে ভালো আছে। বিচ্ছিন্ন ঘটনা যদি খারাপ কিছু ঘটে থাকে, সরকার, প্রশাসন, দল ব্যবস্থা নিচ্ছে, মানুষ ভালো আছেন। সেখানে দাঁড়িয়ে সংগঠনহীন, গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ, জনভিত্তিহীন বিজেপি নেতারা 355, 356 এই গল্প অতীতেও চলেছে। এদের কাজ এসব করা, এইসব লোক হাসাচ্ছে। উত্তরপ্রদেশে এটিএস এর হাতে গ্রেপ্তার বিজেপি যুব নেতা, তার বিরুদ্ধে অভিযোগ জাল পাসপোর্ট, প্রতারণা। তাহলে এবার বুঝুন,
যে রাজ্যের থেকে ধরা পড়ছে, পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে বিজেপির যুব নেতা। কারা ধরছে? উত্তরপ্রদেশে যোগী সরকারের এটিএস, মানে সেখানের কোনো অপরাধ ঘটিয়েছে সেই সূত্র ধরে এসে বিজেপির যুব নেতাকে গ্রেপ্তার করছে। তো তাহলে এটা প্রমাণিত হয় যে বিজেপির যুব নেতা জঙ্গি কায়দায়, জঙ্গি কাজকর্মে যুক্ত। এবং এই যে কথায় কথায় রাজ্যের পুলিশ ব্যবস্থা নিলেই এরা বলে বসে এটা তো রাজনীতি করতে গিয়ে আমাদের নামে ভিত্তিহীন অভিযোগ করছে, তো সেটা তো নয়। কারণ কারা ধরেছে? উত্তরপ্রদেশের যোগীর পুলিশ এসে ধরেছে। ফলে এটা প্রমাণিত যে বিজেপির যুব নেতাদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে। 5 বছর হয়ে গেল গণপিটুনির বিল এখনো পর্যন্ত রাজভবন আটকে রেখে দিয়েছে, এবং সরকারিয়া কমিশনের যে রিপোর্ট সেটাও কেন্দ্রীয় সরকার সুপারিশ অনুযায়ী মানছে না। এই যে এত দেখুন, এগুলো অত্যন্ত জরুরি কিছু বিল যেটা রাজ্য সরকার চেষ্টা করেছিল আইনে পরিণত করতে, এবং সেই জায়গাগুলো রাজভবন যদি আটকে দেয়, বিলম্ব করায়, তাহলে তো এই সংস্কারমূলক কাজগুলো আটকে যাচ্ছে। এত গণপিটুনি গণপিটুনি গণপিটুনি, এবার রাজ্য সরকার যখন সেটা বন্ধ করার উদ্যোগ নেয়, সেটা যদি রাজভবনে আটকে থাকে বা অন্য কোনো ভালো কাজ বা সময়োচিত কাজ বা সংস্কারমূলক কাজ সেগুলো যদি গিয়ে রাজভবনে আটকে থাকে, তাহলে রাজ্য সরকার সেক্ষেত্রে কি করবে? পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছে। তো ওয়াইএমসির পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভা প্রাক্তন চেয়ারম্যান 5 জনের নাম আছে। 29 জনকে তিনি এই করোনাকালে বেআইনি নিয়োগ করেছেন এই সব অভিযোগ। তার কোম্পানির নিয়োগ হওয়া 90% চাকরি হচ্ছে ওই। দেখুন, একটা কথা হচ্ছে যে এটা একটা তদন্তের বিষয়। তদন্তের বিষয় চার্জশিট জমা পড়েছে, এই নিয়ে এই মুহূর্তে দলের তরফে কোনো মন্তব্য করতে চাই না। যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বা যাদের নামে চার্জশিট জমা পড়েছে তারা বা তাদের আইনজীবীরা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। এখানে দলের বিষয়টা আমরা জানি না, আমাদের এখানে বলার কিছু নেই। রেশন দুর্নীতি মামলায় ইডিকে 70 লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতু পর্যন্ত। তিনি বলেছেন যে এটা আমি অভিনয়ের জন্য নিয়েছিলাম, রেশন দুর্নীতি মামলা বলে টাকা বলে আমি জানতাম না, তাই আমি ফেরত দিতে চাই। এটা সম্পূর্ণ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ডিসিশন। তার পক্ষে সেটা জানা না জানা এ তো হতেই পারে, মানে এ নিয়ে কোনো কোথা থেকে কি আসছে না আসছে, পেশাদার মানুষ পেশাদারি কাজ করতে যদি কোনো মানে কোনো পারিশ্রমিক কিছু নিয়ে থাকেন, কিন্তু যে বিষয়টা বলতে পারবো না, এর সঙ্গে আমাদের দল বা তিনি আমাদের দলেরও কেউ নন, কোনো সম্পর্ক নেই। ফলে তিনি নিশ্চিতভাবে তার কথা বলেছেন, তার কথা বলার অধিকার তার আছে। কলকাতা হাইকোর্ট থেকে আরাবুল ইসলাম জামিন পেয়ে গেলেন। আইনের বিষয়। দেখুন, গ্রেফতার যেমন আইনে, গ্রেফতার যেমন আইনে, জামিনও তেমনি আইনের একটা পদ্ধতি বা একটা ধাপ। তো ফলে আইনে যদি কেউ কোনো কোনো কারোর জামিন হয়ে থাকে, এটা সম্পূর্ণ সেই আইনের বিষয়। ফের কি আমার নতুন করে বন্ধন শুরু হতে পারে যেভাবে সৌগত এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। সেটা যে নন্দীগ্রামের থানা এবং আউটপোস্ট সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, স্বরাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এটা কতটা কার্যকরী হবে নন্দীগ্রামের জন্য? না, নন্দীগ্রাম একটু বড় জায়গা, এবং সেখানে খেজুরির দিক থেকে বারবার ঢুকে বা বহিরাগত কিছু লোককে ঢুকিয়ে বারবার গন্ডগোল করা হয়, মানুষের সমস্যা তৈরি করা হয়। এ নিয়ে মানুষের কাছ থেকে বহু আবেদন, অনুরোধ, দাবি ইত্যাদি আসছে। সেই অনুযায়ী প্রশাসন সময়োপযোগী কিছু পদক্ষেপের চিন্তা ভাবনা করছেন। এ বিষয়ে বিস্তারিত কোনো বলার প্রশ্ন নেই। ওরা বলছে যে বিজেপি বলছে আপনারা আরো বেশি করে নজরদারি করার জন্য পুলিশ। এটা কোনো কাজের কথা নয়। বহু জায়গায় বহু এলাকায় নতুন থানা নতুন ফাঁড়ি হয়েছে। যে জায়গাটায় প্রয়োজন আছে, যে জায়গাটায় অশান্তির চেষ্টা কেউ কেউ করছে, বিজেপি ভয় পাচ্ছে কেন? তাহলে তো বলতে হয় বিজেপি ভয় পাচ্ছে। তো তারা যদি তাদের কেউ কেউ বম্বিং করে, তারা যদি খেজুরির দিক থেকে লোক ঢোকায়, তারা যদি নন্দীগ্রামে অশান্ত করার চেষ্টা করে, তো সেখানে আইনের মতো যা যা পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়া হবে। নিশীথ প্রামাণিক ইলেকশন পিটিশন দাখিল করছেন কলকাতায়, আজকে এসেছিলেন। আসলে পরাজিত, এখন কোনো কাজ নেই, এগুলো করলে কিছুটা সময় কাটবে। কার সাথে করা হয়েছে তার ইলেকশন? নিশীথ প্রামাণিক গোহারা হেরেছেন। কোচবিহারের মানুষ বিজেপিকেও চান না, নিশীথ প্রামাণিককেও চান না, হেরে গেছেন। এখন লোকের কাছে মুখ দেখাতে গেলে এসব দু একটা নাটক করতে হয়, সেই নাটক করছেন। গোহারা হেরেছেন, ফলে হাতে প্রচুর সময় আছে, দলেও কেউ ওনাকে মানে না, ওই সব করে করে সময়। লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে 47টি
এই জমা এফআইআর দায়ের করা হয়েছে, তাদেরকে অন্তর্ভুক্তি স্থগিত আইনের বিষয়, অভিযোগ ছিল, তদন্ত প্রয়োজন ছিল। যদি সেটার উপর আবার স্থগিতাদেশ হয়, তাহলে বারবার দেখা যায় যে পার্টিকুলার একটা দলের একটা অংশের বিরুদ্ধে কোনো তদন্তের দরকার হলেই তারা আইনের প্রোটেকশন পেয়ে যায়। তো আইনের ব্যাপার সবাই দেখতে পাচ্ছে, বুঝবে। রাজভবনের সামনে বারবার ধর্নায় বসার দিন পরিবর্তন করছে। আজকে বিচারপতি অমৃতা সিনহাকে বলতে শোনা গেছে এত বিলম্ব করলে তাহলে আর ধর্না দেওয়ার প্রয়োজনীয়তা কি। নতুন ডেট চাইছেন শুভেন্দু অধিকারী 21শে জুলাই। বলছেন যে আমরা চাইলে রাজ্য সরকার যদি দেন 21শে জুলাই আমরা অবস্থান করতে পারি। হ্যাঁ, তো এরকম যদি কোনো কারণে একটা ধর্নার দরকার হয়ে থাকে, প্রথমত ধর্নার দরকার নেই, বিজেপি হেরে গিয়েছে, গোষ্ঠীবাজি চলছে, কোন নেতারা হারিয়েছেন তাই নিয়ে এখন নজর ঘোরাতে এইসব ধর্না। তো ধর্না তো রাজ্য সরকার বলে দিয়েছিল যে কোনো রোববার 10টা থেকে 1টা বসতে কি অসুবিধা হচ্ছিল, তো সেটা ক্রমশ পিছোচ্ছেন। তার মানে কোনো ইস্যু নেই, নাটক করতে হবে। হল পাচ্ছি না, একটা হল দরকার, নাটকটা মঞ্চস্থ করতে হবে। একাডেমিটা পাচ্ছি না, অন্য লোক বুক করে রেখেছে, তাহলে চলে যাই মধুসূদন মঞ্চে, মধুসূদন মঞ্চ না পেলে যাব গিরিশ মঞ্চে। ব্যাপারটা ওইরকম হচ্ছে। বা গিরিশ মঞ্চে একটা নাটক করতে চাই, আমি 10 তারিখে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি 12 তারিখ আর একটা ডেট দেখি, 13 তারিখ ডেট দেখি। কোনো কজ নেই, কোনো ইস্যু নেই, কোনো কারণ নেই, শুধু নিজেদের দলের ভোটবাজি, গোষ্ঠীবাজি, ব্যর্থতা থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের ধর্নার নাটক। যেহেতু 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন রয়েছে, জেনে শুনে অকারণ ওই দিনটার থেকে প্রাসঙ্গিকতা টেনে যদি সেই আলোতে নিজেদের একটু আলোকিত করা যায়, ওই তারিখটা নিয়ে টানাপোড়েন করলে একটা সস্তা প্রচারে থাকা যাবে। তাই এই সব অহেতুক খেলা। চোপড়ার ঘটনায় আজকে আমিনুর রহমান তিনি আজকেও বলেছেন যে মহিলা ভুল করেছে, আর মহিলাও বলছেন যে তার কোনো অভিযোগ নেই, চাপের মুখে কি। দেখুন, একটা পরিষ্কার কথা, একজন মহিলাকে এবং তার সঙ্গে একজন পুরুষকে প্রকাশ্যে পেটাতে দেখা গেছে, যে মারের দৃশ্যটা আদৌ কাঙ্ক্ষিত নয়, আদৌ বাঞ্ছনীয় নয়। মহিলা ভালো না খারাপ এটা বিচার্য হতে পারে না। মহিলা যদি খারাপ হন, তাকে ফেলে ওইভাবে মারার কোনো রাইট ওই লোকটার নেই। আর ভালো না খারাপ এটা কে বিচার করছে? যদি কারুর কোনো অভিযোগ থাকে, তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল। ফলে এইভাবে প্রকাশ্যে নিগ্রহ নিন্দনীয়। যাকে নিগ্রহ করা হচ্ছে সে ভালো না খারাপ সেটা বিচার করার দায়িত্ব যে নিগ্রহ করছে তার নেই। যে নিগ্রহ করছে এটা ক্রিমিনাল অফেন্স। গতকাল লোকসভায় রাহুল গান্ধীর যাবতীয় বক্তব্য হিন্দুত্ব নিয়ে সব কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দিয়েছেন স্পিকার, এক্সপান্স করে দিয়েছেন। অগণতান্ত্রিক কাজ করেছেন লোকসভার মাননীয় অধ্যক্ষ। তার কারণ হচ্ছে, হিন্দুত্ব নিয়ে বলার শুধুমাত্র এজেন্সি কি বিজেপির আছে নাকি? বিজেপি যে আবার হিন্দুত্বের অপব্যাখ্যা করছে, অপব্যবহার করছে, হিন্দুত্বকে ভোটের মার্কেটিং এ কাজে লাগাচ্ছে, সেটাও তো বিরোধী দলের তরফ থেকে বলা হয়েছে এবং বলা হবে। সেগুলো যদি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়, তাহলে তো বিজেপির পক্ষে কাজ করছেন এই অধ্যক্ষ। ফলে অধ্যক্ষের এই কাজ কোনো অবস্থায় সমর্থন করা যায় না। অধ্যক্ষের চেয়ারে বসে এই দলবাজি, সেই জন্যই অবশ্য ওনাকে করেছে। রাজ্যপাল মানহানি মামলা করলেন, মুখ্যমন্ত্রী আগে ফাইল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা। দেখুন, এটা তো সম্পূর্ণ একটা আইনি বিষয়। তবে আমার মনে হয় এটা উনি না করলেই ভালো করতেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদকে এবং রাজভবনকে সম্মান করেন। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদকে এবং রাজভবনকে সম্মান করেন। মুখ্যমন্ত্রীর কাছে কিছু কিছু অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোনো পর্যবেক্ষণ বা কোনো মন্তব্য জানিয়েছেন। এখানে রাজ্যপাল পদ বা ব্যক্তি বা রাজভবনকে অসম্মানের কোনো প্রশ্ন নেই। এখন অভিযোগগুলো তাহলে এলো কেন? অভিযোগ এসেছে, সেই হিসেবে মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীও বটে। তো পুলিশের কাছে যদি অভিযোগ এসে থাকে, তাহলে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছেও সেই অভিযোগ গিয়ে পৌঁছবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা এইভাবে কোনো মানহানির মামলা, এগুলো সম্পূর্ণ আমার মনে হয় মাননীয় রাজ্যপাল এগুলো এড়িয়ে গেলেই ভালো করতেন। কারণ কারণটা নিশ্চিতভাবে যদি উনি আদৌ সত্যি মামলা ফাইল করে থাকেন এবং তার যদি কোনো নোটিশ বা আইনি পদ্ধতি শুরু হয়, তাহলে তো একতরফা হবে না। তার নোটিশের উত্তরে যদি তিনি আদৌ মামলা করে থাকেন বা নোটিশ দেন, তো তাহলে নোটিশ যিনি পাবেন তারও তো আইনত কিছু বলার সব অধিকার থাকছে। তাহলে কি দরকার ছিল এসব ঘাটাঘাটি করার? আপনি কি আপনার যে আনটোল্ড স্টোরি সেটা সামনে আনতে কি আপনি আরো সক্রিয় হবেন? দেখুন, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে ওই ইস্যুটা ছিল হচ্ছে ওথ টেকিং ইস্যু। ফলে সর্বশেষ খবর হচ্ছে রাজ্যপাল যত তাড়াতাড়ি সম্ভব হয় কলকাতায় দিল্লি থেকে ফিরে এসে অথবা যেভাবেই হোক এই শপথের যে জটিলতা সেটা তিনি কাটিয়ে দিতে পারেন বলে আমাদের কাছে খবর আছে। ফলে সেই কারণে আমরা একটু অপেক্ষা করছি যে আমাদের কাছে যেটুকু খবর যে কোথায় শপথ হবে এবং কে শপথ নেওয়াবেন, এটা রাজ্যপাল তার দিল্লির কাজকর্ম শেষ হলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জানিয়ে দেবেন। সেই কারণেই অপেক্ষা করা। লাস্ট গতকাল চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে রোগীর আত্মীয়দের সিভিক পুলিশ মারধর করেছিল। সেই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচজন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কোনো অশান্তির ঘটনা ঘটলে তদন্ত কমিটি হতেই পারে, তারা খতিয়ে দেখবেন। রোগী যখন আসে তাদের আত্মীয়রা যথেষ্ট উদ্বিগ্ন থাকেন, কিন্তু তাদেরও মাথায় রাখতে হবে ডাক্তারবাবুরা, নার্সরা, সিস্টাররা, এত স্বাস্থ্যকর্মী, তারাও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, এত মানুষের উপকার করছেন, তারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন। তারা সেখানে যদি কোনো তাদের উৎকণ্ঠা বা উদ্বেগ একটু উগ্রতার সঙ্গে বারবার প্রকাশ পেয়ে থাকে, তাহলে কখনো কখনো জটিলতা তৈরি হয় এবং সেরকমই হয়েছিল। সেক্ষেত্রে পুলিশকে ডাকতে হয়েছিল। ফলে এটা তদন্ত নিশ্চয়ই 5 सदस्यीय कमेटी করবে। दादा चोपड़ा वाले केस में वहाँ के हमारी